আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কোটা আন্দোলনের নামে যারা ঢাকা সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই নাশকতাকারীরাই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে কথা বলেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান প্রবাসীদের উস্কে দিয়েছে, এর ফলে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আতিকা রহমানের রিপোর্ট। ১৯৬৪ সাল থেকে যাত্রা শুরু করা দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন ও বাঙালির লড়াই সংগ্রাম ও বুদ্ধয়ের ঐতিহাসিক সাক্ষী বাংলাদেশ টেলিভিশন। ১৯৭১ সালেও বিটিভিতে এত বড় আক্রমণ হয়নি, যা হয়েছে ১৮ জুলাই। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। আগুনে পুড়ে ছাই হওয়া ধ্বংসযজ্ঞ দেখে অশ্রুসিক্ত হন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, উন্নয়ন সহ্য করতে পারে না, তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে। এতদিনের এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একেবারে ছাই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। প্রধানমন্ত্রী বলেন, যারা নাশকতা করেছে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে আছে। এদের খুঁজতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষকের গায়ে হাত তুললো, ছাত্রদের মারলো, হলগুলি লুটপাট করলো, তাদের কি হবে? কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। লন্ডনে বসে প্রবাসীদের বিক্ষোভ করতে উস্কানি দেয়া হয়েছে। প্রবাসীরা এখন শাস্তি ভোগ করছে। এতে বিদেশি শ্রমবাজারে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি? লন্ডনে আমাদের আওয়ামী লীগের উপর হামলা করলো, সেখানে পুলিশ এসে ওই বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে। ইউএইতে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। 3 জন হলো যাবজ্জীবন কারাদণ্ড, 16 জন 10 বছরের কারাদণ্ড। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই। শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে? 3 বার হামলা করে বিটিভি কার্যালয়ে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। নিচতলা থেকে 6 তলা পর্যন্ত ভাঙচুর করে। টেলিভিশন মিউজিয়াম, বঙ্গবন্ধু কর্নার, আর্কাইভ, কম্পিউটার ওয়ার্কস্টেশন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ শান্ত হবার পথেও যারা ফের আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা আর পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসা। সকালে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও নাশকতাকারীরা হামলার চেষ্টা চালাতে পারে শঙ্কা করে তাদের বিষয়ে মানুষকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, নাশকতার পর একের পর এক গ্রেফতার নির্দেশদাতাদের পরিচয় প্রমাণ করে জামাত বিএনপির উস্কানিতে ঘটেছে এসব নৈরাজ্য। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে কারফিউ মেনে চলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে কায়দা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই পাকিস্তানি ধারার রাজনীতিরই প্রেতাত্মা এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা আবারও বিভিন্নভাবে হামলা চালানো চেষ্টা করতে পারে। দেশের জনগণের প্রতি আহ্বান, যেখানেই এই অস্ত্রধারী ক্যাডারদের দেখবেন, তাদের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দিয়ে সহযোগিতা করবেন।
সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহারের মাধ্যমে বিএনপি জামাত নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেছে বিএনপি জামাত, সবকিছুর প্রমাণও পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেবে সরকার। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাসী দেশবিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না। ছাত্র নেতাদেরও খোঁজ নেওয়া দরকার, তাদের মধ্যে এই দেশবিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট ঢুকেছে কিনা। ঢাকা সহ সারা দেশে সপ্তম দিনের মতো কারফিউ চলছে, তবে বেড়েছে শিথিলের সময়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আজ ও আগামীকাল ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। আর বাদুলের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী। জাতীয় সংসদ ভবন ও সচিবালয় সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা দিতে তৎপর রয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। রাজধানী জুড়ে টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সাজোয়া যান। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি। তবে অন্য দিনের তুলনায় বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের চাপ। জীবিকার তাগিদ ও জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। জীবিকার তাগিদে আর কি বের হচ্ছে, এরকম সবাই বের হচ্ছে কম বেশি। দেখেন ৫টা পর্যন্ত কারফিউ ঠিকই থাকে, কিন্তু 5টার পরে কিন্তু রাস্তাঘাটে লোকজন থাকে। আইন শৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি, চারিদিকে খুব ভালোই নিরাপত্তা ফিল করতেছে, কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক, মানুষ বের হচ্ছে না আর কি, মানুষ বাসা দিয়ে বের হচ্ছে না, এই আর কি। কারফিউ দেওয়াটা ঠিক ছিল, না হলে মানুষকে আটকানো যেত না। কেউ বুঝে আক্রমণ করছে, কেউ না বুঝে। তবে নাশকতা ও টানা কারফিউয়ের কারণে জীবিকার উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানায় খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমন প্রত্যাশা সবার। হয়তো দেখা যায় একটা যাত্রী নিয়ে উঠলে ওই যাত্রী কি নিয়ে কি এরিয়ার আতঙ্ক কাজ করে। আর আগে তো অনলাইনে মারতাম বা অফলাইনে তো সমস্যা ছিল না। ভাড়া কম এবং দেখা যায় আগে যাত্রী যদি যেখানে 200 টাকার ভাড়া, এখন 200 টাকা চাইলেও বইলে 150 টাকা। পরিস্থিতি মোটামুটি একটু ভালোই দেখলাম, আগের চেয়ে একটু ভালো, বেচাকিনিটা একটু কম। পরিস্থিতি ভালোই আছে, এখন আয় রোজগার একটু হালকা কম আছে। গাড়ির যে খরচা আনুষঙ্গিক এটা বর্তমানে উঠে না, আমাকে বেতন নাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, কারফিউ শিথিলের সময় রাজধানীর পরিস্থিতি কেমন তা জানবো আমাদের সহকর্মী আর বাদলের কাছ থেকে। বাদল আছেন ফার্মগেটে। ফাহমিদা, এই মুহূর্তে আমি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যুক্ত হয়েছি। আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথেই রাজধানীতে যানবাহনের চাপ বেড়েছে। ফার্মগেটেও তার ব্যতিক্রম নয়। আমরা সচিবালয় এলাকা, পল্টন এলাকা সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি আজকে এবং দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং মানুষজন বেলা বাড়ার সাথে সাথে বেশি পরিমাণে ঘর থেকে বেরিয়েছেন এবং নিত্য প্রয়োজনীয় কাজ তারা সারছেন। বিশেষ করে যারা দিনমজুর বা যারা ডেইলি কাজ করেন তাদেরকে দেখেছি তারা জীবিকার খোঁজে বেরিয়েছেন এবং মোটামুটি তারা স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম করতে পারছেন, কোনো রকম বাধার সম্মুখীন তারা হয়নি। আর রাজধানীর বিভিন্ন স্পটে এরই মধ্যে আমরা যানজটের চিত্রও দেখেছি কোথাও কোথাও। শুক্রবার হওয়ার কারণে যদিও যানবাহন কিছুটা কম, তারপরেও যানবাহনের এই অতিরিক্ত চাপ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশও
সতর্ক অবস্থায় রয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা বিভিন্ন এলাকাতেও আমরা দেখেছি যে সব জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থায় রয়েছে। যদিও 5টা পর্যন্ত শিথিল সময়, কিন্তু তারপরেও নিরাপত্তার জোরদার রয়েছে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এখন পর্যন্ত রাজধানীর কোথাও আমরা কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সাজোয়া যান এবং বিজিবি টহল এগুলো বিভিন্ন রাস্তায় রয়েছে এবং রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোতে বিশেষ নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের। এখন পর্যন্ত রাজধানীতে জনজীবন মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং শান্ত একটি পরিবেশ বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে যানবাহনের সংখ্যাও বেড়েছে, মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সর্বশেষ খবর। আমরা এয়ার বাদলের কাছ থেকে শুনছিলাম রাজধানীর অবস্থা, তিনি আমাকে জানাচ্ছিলেন ফার্মগেট থেকে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশ জুড়ে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, গণপরিবহন চলাচলের পাশাপাশি বেড়েছে মানুষের চলাচল। রংপুরে ভোর 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। খোলা আছে শহরের দোকানপাটও। শহরে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। রাজশাহীতে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে খুলনায়। বরিশালেও হাট, বাজার ও সড়কে মানুষের চলাচল বেড়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। বরিশাল থেকে মহানগরীর পরিস্থিতি জানাচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। বরিশালেও চলছে কারফিউ, তবে আজ সকাল থেকে রাত 9টা অবধি পর্যন্ত কিন্তু এই কারফিউ শিথিল করা হয়েছে। এ কারণে কিন্তু বরিশালের চিরচেনা যে রূপ সেটি আজকে দেখা গিয়েছে। আমরা দেখেছি যে গতকালকে যেমন সকাল 6টা থেকে রাত 8টা অবধি পর্যন্ত কারফিউ শিথিল ছিল, ঠিক সাধারণ মানুষ যেমন অফিস আদালত বা বিমা কর্পোরেশনগুলো খোলা ছিল, সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজ করেছে। আজকে যেহেতু ছুটির দিন, তবে আজকে ছুটির দিন হলেও সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি যে ঘরের বাইরে বের হয়ে এসেছে, তারা তাদের দৈনন্দিন কাজ করছে। তবে এই ছুটির দিনেও কিন্তু কারফিউ শিথিল থাকার মধ্যে বরিশালের গোটা আইনশৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে, তারা সরাসরি অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য তারা সচেষ্ট রয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে, তারা বলেছেন ইতিমধ্যেই নাশকতার ঘটনায় 5টি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় প্রায় 82 জনকে আটক করা হয়েছে। এছাড়াও অন্যান্য আরও 110 জনকে আটক দেখানো হয়েছে। পাশাপাশি বরিশাল জেলা পুলিশও কিন্তু বলছেন যে তারা নাশকতার ঘটনায় 3টি মামলা তাদের এখন পর্যন্ত দায়ের হয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যে অভ্যন্তরীণ রুটে যেই নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সেই অভ্যন্তরীণ রুটে সেই নৌ চলাচলগুলো করছে। অপরদিকে আমরা বরিশালে যে বাস স্ট্যান্ড এবং নথুল্লাবাদ এবং রূপাতলী যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানেও যোগাযোগ করেছে। তারা বলছেন যে অভ্যন্তরীণ রুট সহ যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, যেহেতু রাত 8টা অবধি পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত নগরীতে কারফিউ শিথিলের মধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেই সাধারণ মানুষের জনজীবন চলছে। তবে দিনে দিনে যত দিন যাচ্ছে তত কিন্তু বরিশালের পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে দিনের সবশেষ তথ্য। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। আজও চালু হয়নি অভ্যন্তরীণ ও আন্তঃদেশীয় রুটে ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এদিকে সংখ্যায় কম হলেও স্বল্প দূরত্বে বাস চলাচল শুরু হওয়ায় সন্তুষ্টি জানিয়েছে যাত্রীরা। তবে পরিবহন মালিকরা বলছে গড়ে দৈনিক 300 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে তারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশজুড়ে সহিংসতা চালায় দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয় পরিবহন খাত। 19 জুলাই থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কবে নাগাদ শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। রেলভবন থেকে এখনও আসেনি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা। তাই ঢাকা রেলওয়ে স্টেশনে টিকিটের টাকা ফেরত নিতে আসে অনেকে। ট্রেন চলাচল শুরু না হয় বিপাকে পড়ে তারা। গতকালকে আসছিলাম, কাউকে পাই নাই, আর আজকে আসছে, এখনো পর্যন্ত আমি ওইরকম কাউকে পাই নাই। আমি হতাশায় ভুগতেছি। এখন কি করব? টিকিট বিক্রির অ্যাড দেখছেন, কিন্তু এখানে একটা জানানো নাই যে মৈত্রী অথবা মিতালির ট্রেনের টিকিটগুলো এত তারিখ অবধি যাদের কাটা আছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। হাত দিয়ে একটা নোটিশ লিখতে পারতেছে না, পয়সা খরচ করে মেসেজ দিবে।
আমি কলকাতা যাব, আমি ডাক্তার দেখানোর জন্য। আমার অ্যাপয়েন্টমেন্ট আছে 2 তারিখে। তারা বললেন যে না, আপাতত ট্রেন সুবিধা চালু হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। আন্তনগর ট্রেনের টিকিটটা কেউ দিতে পারবে না, আন্তনগর টিকিটের কেউ উত্তর দিতে পারবে না, কেউ নাই। এদিকে সংখ্যায় কম হলেও স্বল্প দূরত্বে শুরু হয়েছে বাস চলাচল। ঢাকা থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় চলছে দূরপাল্লার গাড়ি। রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে দেখা যায়। মেট্রো রেলটা চালু ছিল, সবাই ভালোভাবে চড়তে পারতাম। এখন বন্ধ থাকার কারণে আমাদের আসা যাওয়াটা অনেক কষ্ট হয়ে গেছে। রাস্তায় কোনো ঝামেলা টামেলা আপাতত কোথাও থেকে কোথাও কিছু শোনা যাচ্ছে না। ময়মনসিংহ যাবো, চাঁদপুর থেকে আসছি, এখন গাড়ি ঘোড়া চলতেছে ঠিক মতো। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম জানান, দেশে পরিবহন সেক্টরের 70 লাখ শ্রমিক সহ পরিবহন মালিকরা প্রতিদিন গড়ে 300 কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। রাস্তায় যথেষ্ট নিরাপত্তা আছে, কারণ কালকে আমরা কারফিউ শিথিল সময় পর্যন্ত গাড়ি চালিয়েছি, আজকেও আমাদের গাড়ি চলছে যথারীতি সময়ে। এখন পর্যন্ত আমরা নৈরাজ্যকর বা অস্থিতিশীল বা কোনো বাধা বিপত্তির মুখে পড়িনি। কারফিউ শিথিলের সময় মেনে খুলনা থেকে ঢাকা সহ 18টি রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি। আশিকুল আলম, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিকুল আলম। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সারা দেশে যে নৈরাজ্যকর একটি পরিস্থিতির সৃষ্টি করেছেন দুর্বৃত্তরা, আর সেই কারণেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে কিন্তু পড়েছেন যাত্রীরা। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলোতে কিন্তু এক ধরনের ভুতুরে পরিবেশ বিরাজ করছে। এবং আমরা সকাল থেকে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি এবং আমরা যেমনটা দেখছিলাম যে সকাল 7টা থেকে শুরু করে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন এরকম অনেক যাত্রীকে আমরা পেয়েছি। এবং তারা বলছেন যে যেহেতু এই ট্রেন কবে নাগাদ চলবে সে ধরনের কর্তৃপক্ষের কাছ থেকে সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, বা কর্তৃপক্ষ সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও দেয়নি যাত্রীদের উদ্দেশ্যে। সে কারণে তারা চাচ্ছেন যে টিকিট রিফান্ড করার জন্য। এরকম অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা এসে অনেকে কাউন্টার বন্ধ পেয়েছেন, যার কারণে কিন্তু মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে বেলা 11টা নাগাদ কাউন্টার খুলবে এবং কিছুক্ষণ আগেই কাউন্টারগুলো খুলেছে। সেখানে কিন্তু তারা টিকিট রিফান্ড করতে যাচ্ছেন, কিন্তু সেখানেও কিন্তু এক ধরনের জটিলতা রয়েছে। যেই তারিখের টিকিট তিনি নিয়েছেন, যারা 17 তারিখের টিকিট নিয়েছেন তারা কবে নাগাদ রিফান্ড পাবেন, যারা 18 তারিখের টিকিট নিয়েছেন তারা কবে নাগাদ সেটি রিফান্ড পাবেন, সে ধরনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে না থাকার কারণেই কিন্তু অনেকেই এখানে এসে দুর্ভোগে পড়েছেন। এবং বিশেষ করে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম যিনি সিলেটে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন, অনেকে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে এসেছেন এবং বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে যারা এখানে এসেছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে আসলে তারা একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে কোনো প্রকার নোটিশ, একটি ন্যূনতম একটি যে নোটিশ দেওয়া দরকার সে ধরনের কোনো নোটিশও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও তারা পাননি, যার কারণে কিন্তু তারা যে অনিশ্চয়তা যাত্রার সেটি আসলে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আছে কিনা সেটি তারা জানতে চান। ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেন চলাচল সংক্রান্ত এখনকার মতো সর্বশেষ খবর। এতক্ষণ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। র্যাব শিক্ষার্থীদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি করেছে এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। র্যাবের কাওরান বাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। বলেন, স্বাধীনতা বিরোধীরা ছাত্রদের আন্দোলনে যোগ দিয়ে সড়ক পথে যাওয়ার সব রাস্তায় ব্যারিকেড তৈরি করেছিল। তাদেরকে হটানোর জন্যই আকাশপথে টিয়ার সেল, গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে র্যাব। বিস্তারিত দীপ্তচন্দ্র পাল রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন রূপ নিয়েছিল রণক্ষেত্রে। স্বাধীনতা বিরোধীরা ছাত্রদের আন্দোলনে যোগ দিয়ে শুরু করে রাজধানী সহ সারা দেশে সহিংসতা। এই সহিংসতা থেকে জানমালের রক্ষায় মাঠে তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্রদের মধ্যে অনুপ্রবেশকারীরা এক পর্যায়ে সড়ক পথে যাওয়ার সব রাস্তা ব্যারিকেড দিয়ে দেয়। তখনই জানমাল রক্ষায় হেলিকপ্টার নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় বলে দাবি করে র্যাব। ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসাবে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এবং ভূমিতে যারা ছিল বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা যদি সম্মুখভাবে তারা যদি অগ্রসর হতো সেখানে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যেত।
এবং তাদের এই জানমালের ক্ষতি এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং তাদেরকে যাতে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই মূলত হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। র্যাবের মুখপাত্রর দাবি, দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে আকাশপথে গুলি নয়, টিয়ারশেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি। এই গুজব থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। যেখানে আমরা দেখতে পেলাম যে আমাদের একটা সাধারণ শিক্ষার্থীদের একটা আন্দোলনকে ব্যবহার করে কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা কিন্তু এই কাজগুলি করেছে। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আমাদের র্যাবের শতাধিক সদস্য। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। গেল কয়েকদিনের তুলনায় রাজধানীর বাজারে কিছুটা বেড়েছে পণ্য সরবরাহ। এতে 30 থেকে 80 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সব সবজি। তবে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মাছের বাজার আগের মতো থাকলেও কমেছে ইলিশের দাম, আর প্রায় ক্রেতা শূন্য মাংসের বাজার। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিন হলেও চলমান পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর অন্যতম পাইকারি বাজার কাউরান বাজারে ক্রেতা সমাগম ছিল অন্য দিনের তুলনায় কম। তবে গেল কয়েকদিনের তুলনায় বাজারে পণ্য আমদানি অনেক বেড়েছে, আর এতেই কমতির দিকে সব ধরনের সবজির দাম। কমতে শুরু করেছে মরিচের ঝালও। 120 থেকে 150 টাকা কেজিতে মিলছে কাঁচামরিচ। 120, 140, 160 শাকসবজি আমদানি হইতেছে, দাম একটু কমতেছে। আর একটু আমদানি হলে দাম আর একটু কমে আসবে ইনশাআল্লাহ। যে দাম গেছে এত তো কিনে খাওয়ার মতো অনেকে সম্ভব হয়নি। আমদানি ভরপুর থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। দেশিটাই 105 টাকা করে খুচরা আমরা বেচে, আর ইন্ডিয়ান পেঁয়াজ 95 টাকা। আলু আমদানি করার পরেও দাম বেশি, পেঁয়াজের একই অবস্থা। মধ্যস্বত্বভোগীরা যারা আছে এরাই এর ফায়দা লুটতেছে। আর গেল সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বস্তা প্রতি আমরা 1-150 টাকা বাড়ছে, প্রতিটা চালের দামে বাড়ছে। প্রত্যেকটা জিনিসের দাম আগের চেয়ে বেশি, এর প্রভাব আপনার ভোক্তা হিসেবে আমাদের উপরেই পড়তেছে। মাছের বাজার আগের মতোই, তবে কমতে শুরু করেছে ইলিশের দাম। কাতল বেচতে যে মনে করেন 4 কেজি সাইজ 420 টাকা কেজি। আজকে বিক্রি করতেছি 1800 টাকা কেজি, 1 কেজি 200-300 গ্রাম। ইলিশের দাম তো সারা বছরই বেশি মনে হচ্ছে, এরা বলতেছে কম, কিন্তু আমি তো কম কিছু দেখি না। কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কমতির দিকে সোনালিকা মুরগির দামও। ব্রয়লার মুরগি 180 টাকা কেজি, পাকিস্তানি সোনাটা বিক্রি করতেছি 280 থেকে 290 টাকা কেজি। এদিকে প্রায় ক্রেতা শূন্য মাংসের বাজার, তাই দাম কমলেও অলস সময় পার করছেন বিক্রেতারা। অন্য শুক্রবারে 3-4টা গরু জব করতাম, এই সপ্তাহে 2টা গরু জব করছি, কোনো কাস্টমার নাই মার্কেটে। সঠিক তদারকি করলে পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণ হবে। সব অস্থিরতা কাটিয়ে বাজারে পণ্য সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে থাকবে, এমন প্রত্যাশা ভোক্তাদের। শাকিবুর রহমান, RTV, ঢাকা। বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ 12টি নদীর মধ্যে 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় রাতে বরিশাল নগরী সহ অন্যান্য জেলা ও উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, রাতে বিভাগের প্রধান ও গুরুত্বপূর্ণ 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে এই পরিস্থিতিকে বন্যা বলা যাবে না, এটি মৌসুমি পানি প্রবাহ। বিভিন্ন নদীর মধ্যে কীর্তনখোলা, বিষখালী, মেঘনা, পায়রা, বলেশ্বর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুরুতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘদিন ধরে যুদ্ধের পর এবার শান্তি আলোচনার পথে হাঁটছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে চীনের সহায়তা চেয়েছে দেশটি। এই জন্য গেল মঙ্গল ও বুধবার বেইজিং সফর করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রাশিয়া আলোচনায় বসতে চাইলে সত্যি আন্তরিক হলে ইউক্রেনও তাতে আপত্তি করবে না বলে জানান কুলেবা। কিন্তু রাশিয়ার দিক থেকে এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য মস্কো কিয়েভ সরাসরি আলোচনা শুরু করার উপযুক্ত সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
লোহিত সাগরের ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ৪১ আরোহী নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইস প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং ওভারলোডিংয়ের কারণে বুধবার রাতে নৌকাটি ডুবে যায়। এর আগে গত মাসে ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে অন্তত ৫৬ সোমালিয়ান ও ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু হয়। ওই ঘটনায় ১৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। খেলার খবর, ক্রিকেট। নারী টি-20 এশিয়া কাপে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। শ্রীলঙ্কার রঙ্গিরি জম্বল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:৩০টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেরা ৪-এ জায়গা করে নেয় টাইগ্রেসরা। লক্ষ্য এবার ভারতকে হারিয়ে ফাইনালে টিকিট কাটা। রাফি আমিনের রিপোর্ট। ২০১৮ সালে সুখকর স্মৃতি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল নিগার সুলতানা জটির দল, অথচ আসরের শুরুটা হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার দিয়ে। অবশ্য সেই ধাক্কা কাটিয়ে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে টাইগার্সরা। গ্রুপ পর্বের শেষ ২ ম্যাচে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেরা ৪-এ জায়গা করে নিয়েছে দলটি। যেখানে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছে লাল সবুজরা। ওপেনার মুর্শিদার ব্যাট থেকে এসেছে ২টি হাফ সেঞ্চুরি। এছাড়া বল হাতে দারুণ করেছেন নাহিদা জাহানারা ও রাবেয়ারা। তবে ফাইনাল খেলতে দলটিকে এবার টপকাতে হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতকে। আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি হারমিত কৌর বাহিনী। সঙ্গে সামাল দিতে হবে আসর জুড়ে দারুণ পারফর্ম করা শেফালি ভার্মা ও দীপ্তি শর্মাদের। বড় চ্যালেঞ্জ হলেও জ্যোতিদের অনুপ্রেরণা দিতে পারে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের সুখকর স্মৃতি। তাতে সুযোগ আসবে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে খেলার। এদিকে দিনের আরেক সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ডাম্বুলায় একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায়। রাফি আমিন, RTV। পদক নয়, অংশগ্রহণই বড় কথা, এই স্লোগান নিয়ে আবারও পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের। মহাযজ্ঞের ৩৩তম আসরের এবার উদ্বোধনে দেখা যাবে ব্যতিক্রমী আয়োজন, যেখানে অংশগ্রহণকারী অ্যাথলেটদের প্যারেডের জন্য অ্যাথলেটিক স্টেডিয়ামের বদলে দেখা যাবে নৌকায় করে সিন নদীর ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে। এছাড়াও আইফেল টাওয়ার ও সিন নদীকে কেন্দ্র করে থাকছে নানা আয়োজন, যেখানে মোট ৩,০০০ নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।